চারপাশ প্রায় জনাভিষেক লোকজন সেট করে রেখে দিয়াগো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। ওর পাশে একটা গাছের সাথে পিঠমোড়া করে হাত বেঁধে শাফিনকে দাঁড় করিয়ে রেখেছে ও। শাফিনের মুখটাও বেঁধে রেখেছে যেন ও শব্দ না করতে পারে। দিয়াগোর সাথে ছেলেগুলোর কয়েকটা শাফিনের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর অন্যরা নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নিজেদের আশপাশে চোখ বুলিয়ে যাচ্ছে। দিয়াগো ওর পাশে থাকা হেনরি নামক ছেলেটাকে শাফিনকে ইশারা করে দেখিয়ে বলল, হেনরি, এর দিকে ভালোভাবে নজর রাখবি। এ যদি পালায় তো আমাদের শিকারও পালাবে। এই ছেলেটা সাফন আমাদের খুব কাছের কেউ। ওদের বাড়িতেই থাকে যেহেতু, সেহেতু সাফনের ক্লোজই হবে। তাই একে হাতছাড়া করা মানে শিকারকে হাতছাড়া করা, বিষয়টা মাথায় রাখবি। এরপর দিয়াগো শাফিনের গলার একটা ধারালো ছুরি ধরে ওর মুখের থেকে কাপড়টা সরিয়ে দিল। তারপর শাফিনকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আমরা জানি তুমি খুব ভালো করে সাফনকে চেনো। তোমার ফোনটাতে তো জঙ্গলেই ফেলে এসেছো। আমি আমার ফোন দিচ্ছি। সাফনকে তুমি এখনই কল করবে, আর আমরা এখন যেখানে আছি তার লোকেশন বলে ওকে এখানে আসতে বলবে। ওকে পেলে আমরা তোমাকে ছেড়ে দেব, ডিল? কিন্তু শাফিন দাঁতে দাঁত চেপে মুখ ফিরিয়ে নিল ওদের থেকে। সেই সাথে নিজেকে বন্দি অবস্থা থেকে মুক্ত করতে আফরান চেষ্টা করতে থাকলো। দিয়াকে হাসলো শাফিনের এমন অ্যাটিটিউড দেখে। তারপর হাতের ছুরিটা আরও একটু জোরে শাফিনের গলায় চেপে ধরে ওর হাতের বাঁধন খুলে দিয়ে বলল, কল দিয়ে ওকে আসতে বলো, নইলে ওর জীবন তো নেবই, সাথে তোরটাও নেব। এখনই আসতে বলো ওকে। বলে নিজের ফোনটা শাফিনের দিকে বাড়িয়ে দিল দিয়াগো। শাফিন হাতে ফোন নিচ্ছে না দেখে দিয়াগো আরও জোরে চেপে ধরল ছুরিটা। শাফিনের গলায় ছুরির তীক্ষ্ণতায় সামান্য কেটে গেল, কিঞ্চিত রক্তের আভাস দেখা গেল সেখানে। কিন্তু ভয় পেল না শাফিন। দিয়াগোর চোখে চোখ রেখে ওর হাত থেকে ফোনটা নিল শাফিন। তারপর সাফনের নম্বরটাতে ডায়াল করে কল করলো। মুহূর্তে সেটা ভেজে উঠল ওদের থেকে কিছুটা দূরে থাকা মেহগনি গাছটার নিচে। হতচকিত হয়ে উঠল দিয়াগো আর তার সাথে থাকা ছেলেগুলো। দিয়াগো আশপাশে নজর বুলিয়ে দিয়ে বলল, সবাই সাবধান হও, শিকার আমাদের খুব কাছেই আছে। বাকিরা নিজেদের অস্ত্রগুলো সেট করে আশপাশ থেকে ছুটে এলো দিয়াগোকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু জনাভিষেক লোকজন আশ্চর্যজনকভাবে এখন 10 জনে পরিণত হয়েছে। দিয়াগো উত্তেজিত হয়ে চোখ বুলাতে লাগলো চারিদিকে। তারপর চিল্লিয়ে বলে উঠল, তোমরা এই কজন কেন, বাকিরা কই? ঠিক সেই মুহূর্তেই হেনরি নামক ছেলেটা দিয়াগোর বেশ খানিক পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, বস, এইখানে অ্যালফ্রেডের লাশ পড়ে আছে। কেউ ওকে 2 খণ্ড করে দিয়েছে। দিয়াগো চমকে উঠল। অ্যালফ্রেড তার দক্ষ ছেলেদের ভেতর একজন। তাকে এইভাবে নিঃশব্দে ধরাশায়ী করা যেন অতি দক্ষ প্রফেশন ছাড়া যে সম্ভব নয়, তা সে বেশ ভালোভাবেই জানে। দিয়াগো সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলে উঠল, তোমরা সতর্ক থাকো, নিজেদের গানগুলো লোড করে রাখো, শিকার যেন পালাতে না পারে। এত কিছুর ভেতরে দিয়াগোর মাথা থেকে শাফিনের কথা পড়ে আউট হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই ওদের ডান পাশের ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে একটা বজ্র কণ্ঠ ভেসে এলো। শাফিন, পালা। আর সেই কণ্ঠ শোনার সাথে সাথেই ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে ছুটে পালিয়ে গেল শাফিন। অন্ধকারের ভেতর গাছপালার আড়ালে চলে গেল ও মুহূর্তেই। আর তখনই তড়িৎ গতিতে অন্ধকারের ভেতর থেকে নিজের 2 সাইডেড সোর্ডটা নিয়ে হামলে পড়ল সাফন। ও নিকটে থাকা 2 জন ছেলেকে মুহূর্তে 2 টুকরো করে দিল ও। কিন্তু অন্যরা সতর্ক হয়ে গেল সাথে সাথেই। 2-3 জন ছেলে দিয়াগোকে ঘিরে অস্ত্রগুলো শক্ত হাতে ধরে দাঁড়িয়ে রইল সাফনের দিক ফিরে। ওদের হাতে ভারী অস্ত্রশস্ত্র ঠিকই, কিন্তু সেগুলো সাফনের উপর ব্যবহার করার অনুমতি নেই, কারণ সাফনকে জীবিত চায় লুকাস। সাফনের কিছু হয়ে গেলে আর কোনো কিছুই কোনো কাজে আসবে না। দিয়াগো খুব দ্রুত নিজের হাতে ওর সেন্ট গানটা ধরে সাফনের দিকে তাকালো। আপাতত ইলেকট্রিক শক দিয়ে সাফনকে ধরাশায়ী করতে হবে, নইলে ওর থেকে পেরে ওঠা যাবে না। লুকাস আগে সাবধান করে দিয়েছে ওকে সাফনের ব্যাপারে, যেন সাফনকে ওরা হালকাভাবে না নেয়। কিন্তু সেই হালকাভাবে নিয়েই ও ভুল করেছে। কিন্তু দিয়াগো শ্যুট করার আগে সাফন আরও 2 জনকে কতল করে দিল নিজের ধারালো সোর্ডটা দিয়ে। সাফন এত দ্রুত নড়াচড়া করে দিয়াগো ফোকাস করতে পারছে না, কিন্তু শেষ পর্যন্ত চোখ কান বুজে ও শ্যুট করে দিল সাফনের দিকে পরপর কয়েকবার। প্রথম কয়েকটা মিস হলো, শেষের 2টা শট গিয়ে লাগলো সাফনের শরীরে। আর দুর্বল শরীরে এমন ভারী ইলেকট্রিক শক পড়ে সাফন ধাম করে মাটিতে পড়ে গেল। তারপর কিছুক্ষণ ছটফট করে সেখানেই জ্ঞান হারালো ও।
আহমেদ বিলাই শোকের মাতম বইছে। আশপাশ থেকে অনেক অনেক লোক জড়ো হয়েছে ইশতিয়াক আহমেদের বাড়িতে। পুলিশ সমস্ত জঙ্গল সার্চ করে বেড়াচ্ছে। খবর পেয়ে সাফনের কলিগরা সব চলে এসেছে কলেজ থেকে। অনেক স্টুডেন্টও ভিড় জমিয়েছে আহমেদ ভিলাই। রুনিয়া হলরুমে মেঝেতে বসে বুক চাপড়ে হাহাকার করে কাঁদছেন। তার সাফন, তার নারী ছেঁড়া ধন, তার প্রথম সন্তান সাফন নেই। তাকে কারা জানি মেরে ধরে নিয়ে চলে গিয়েছে কোথায়। রুনিয়ার পাশে বসে আয়েশা সহ অন্যান্য আরও কিছু মহিলা রুনিয়াকে সামলাচ্ছেন। আয়েশা নিজেও কাঁদছেন। প্রথমে তার মেয়েটা হারালো, এখন তার মেয়ের জামাইটাও নেই। নিঃস্ব হয়ে গেছেন তারা। এদের পাশে সোফায় বসে আছেন ইশতিয়াক। ছেলের শোকে তার বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সে ঝড়ের প্রচণ্ডতা তার মুখের উপর স্পষ্ট হয়ে আছে। চোখ মুখ শক্ত করে তিনি সামলে রেখেছেন নিজেকে, নইলে যে তার স্ত্রীর সন্তানকে সামলাতে পারবেন না। ইশতিয়াকের পাশে তার পিঠের ওপর হাত রেখে শামসুল বসে আছেন। তার প্রাণের রুমির হাসি মুখটা বারবার ভেসে উঠছে তার মানস স্পটে। তাদের পরিবারের উপর কোন শকুনের নজর পড়েছে সেটাই ভেবে পাচ্ছে না শামসুল। কোন পাপের কারণে আজ তাদের দু পরিবারের এমন বিচ্ছিন্ন অবস্থা তা তিনি ঠাওর করতে পারছেন না। শাফিন বসে আছে বাবার অন্য পাশে। রাফসান ধরে রেখেছে ওকে। দূর থেকে প্রাণপ্রিয় ভাইয়ের মাটিতে পড়ে যাওয়া মৃতদেহ দেখার পর থেকে আর ঠিক নেই ও। গতকাল রাতে সাফন ওকে পালাতে বলার পর ও ছুটে পালিয়ে যায়, কিন্তু একেবারে চলে যায় না। ওই লোকগুলোর থেকে একটা নিরাপদ দূরত্বে গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে ও। ভাইকে একা ছাড়ার সাহসর হয় না। কিন্তু ওরা সাফনকে শ্যুট করার পরই শাফিন দিশেহারা হয়ে ছুটে যায় বাড়ির দিকে সাহায্য পাবার আশায়। রাফসান জঙ্গলের ডোবার কাছটাতে দাঁড়িয়েছিল সাফনের অপেক্ষায়, কিন্তু শাফিনকে এইভাবে ছুটে আসতে দেখে ও শাফিনের দিকে এগিয়ে আসে। কিন্তু শাফিন এরপর যা বলে তা শুনে ওর আত্মা ঠান্ডা হয়ে যায়। ওই অচেনা লোকগুলোর সাথে পেরে উঠবে না যেন দুজনেই ছুটে যায় সাফনকে বাঁচানোর শেষ চেষ্টা করতে। কিন্তু এগিয়ে কোনো লাভ হয় না। ওরা যাওয়ার আগেই সেই অচেনা লোকগুলো সাফনকে নিয়ে একদম হাওয়া হয়ে যায় যেন। শুধু রেখে যায় তাদের কিছু লোকেদের দ্বিখণ্ডিত লাশ। লাশগুলো পুলিশ খুঁজে পেয়েছে। সেগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। লাশগুলোর একটাও দেশি নয়, সবাই বিদেশি। তাদের পরিচয় এখনও জানা যায়নি, যার কারণে তারা কোন দেশ থেকে এসেছে সেটাও বোঝা যাচ্ছে না। পুলিশ ধারণা করেছে যারা সাফন আহমেদকে নিয়ে গেছে তারা হয়তো রোমাইশা কাদেরকেও নিয়ে গেছে। এ কারণে রোমাইশা আর সাফনের নিখোঁজ মামলা এখন ইন্টারন্যাশনাল মামলাতে পরিণত হয়েছে। যশোর আদালত থেকে সেটা ঢাকা সেন্ট্রাল হাইকোর্টে চালান করা হয়েছে। পরিস্থিতি ঠিক কী দাঁড়াবে তা কেউ ধারণা করতে পারছে না। আহমেদ ভিলা এখন পুলিশ, বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ সাধারণ জনগণের কারণে লোকারণ্য হয়ে গেছে। কারণ সাফন যে স্বাভাবিক কেউ ছিল না সেটা জানাজানি হয়ে গেছে। গতকাল ঢাকা থেকে একদল পুলিশ ফোর্স এসে জিজ্ঞাসাবাদ করেছে ইশতিয়াকের পরিবারের সবাইকে। এক বিন্দু পরিমাণ সত্যিও গোপন করতে নিষেধ করেছে তারা। কারণ সাফনকে খুঁজতে হলে তাদের সব সত্য জানা প্রয়োজন। কোনো একটা তিল পরিমাণ তথ্য মিসিং হলে তাদের পক্ষে সাফনকে খুঁজে পাওয়া টাফ হবে। আর তাদের কথা শুনে রুনিয়া আর ইশতিয়াক সাফনের ব্যাপারে সব সত্য বলতে রাজি হয়ে যান। শাফিন আর রাফসানের জোরালো বারণ সত্য, কিন্তু রুনিয়া আর ইশতিয়াক পুলিশ ফোর্সটাকে সাফনের শারীরিক কন্ডিশনের কথা বলার আগে বলে নিয়েছিলেন যে ব্যাপারটা খুবই গোপন এবং এই কথাটা যেন শুধুমাত্র তাদের না জানালে নয়, তাদেরকেই জানানো হয়। স্পেশাল ফোর্স ও ইশতিয়াকের কথাই সম্মত হয়েছিল, কিন্তু তাদের ভেতর থেকেই কোনো এক বিশ্বাসঘাতক টাকার লোভে এই গোপনীয় খবরটা সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দিয়েছে। আর সেটা নিয়েই পুরো দেশ জুড়ে হচ্ছে তোলপাড়। আর এখন কলেজের শিক্ষকগণ সহ শিক্ষার্থীরাও জেনে গেছে তাদের সাফন স্যার কেন অমনভাবে চোখ মুখ ঢেকে চলাফেরা করত, আর কেনই বা সশরীরে ক্লাস না নিয়ে অনলাইনে ক্লাস নেওয়াকেই বেছে নিয়েছিল।
চারিদিকে সাফওয়ানকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। সেই সাথে সাফওয়ানের স্ত্রী হওয়ার সুবাদে রুমাইশাকেও নিয়েও জল্পনা কল্পনা শেষ হচ্ছে না। কিন্তু পাবলিক তখনও জানতো না যে সাফওয়ান ভেনোমাস এবং তাদের ভেনম বিশ্বের সবচাইতে বিষাক্ত ভেনমগুলোর একটা। এই খবরটা চাপাই ছিল, কিন্তু বাংলাদেশের পুলিশ স্পেশাল ফোর্স সাফওয়ানের ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে সিঙ্গাপুরে যোগাযোগ করে। আর তারপর খোঁজ খবর নিতে নিতে তারা একটা চাঞ্চল্যকর তথ্য পায় যে সাফওয়ান একাডেমিক্যালি বোটানি নিয়ে পড়াশোনা করলেও পার্সোনালি তার রেপটাইল নিয়েই ছিল ব্যাপক পড়াশোনা। সেই সাথে সে একজন কেমিস্ট, যে খবর হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউই জানতো না। ইভেন তার সেখানে নিজস্ব ল্যাবও ছিল। আর এরপরই খোঁজ খবর নিতে গিয়ে বেরিয়ে আসে সাফওয়ানের সেই ভয়ঙ্কর তথ্য। সাফওয়ান একজন প্রফেশনাল হিটম্যান এবং তার কিলিং স্টাইল হলো বডি পার্টস টেনে ছিঁড়ে বা কেটে আলাদা করে ফেলা, নয়তো বিষাক্ত ভেনমের ব্যবহার, যে ভেনম শুধুমাত্র তার নিজের শরীরেই পাওয়া যায়। এছাড়া পৃথিবীর আর কোথাও এই ভেনমের কোনো অস্তিত্ব নেই। খবরটা জানা মাত্রই সন্দেহবশত তারা যশোর পুলিশ ফোর্সের সাথে যোগাযোগ করে, এটা জানার জন্য যে বডি পার্ট ছিঁড়ে বা কেটে যশোরে কোনো একজনেরও মৃত্যু হয়েছে কিনা। এরপর যশোর পুলিশ ফোর্স জানায়, তাদেরকে নিউজ দেয় যে মাসখানেক আগে জিগর গাছা ছাড়িয়ে পূবালির জঙ্গলের ভেতর এরকম বিভৎস রকমের বেশ কয়েকটা লাশ তার উদ্ধার করেছিল। লাশগুলো সবার দেহই ছিল প্রায় দ্বিখণ্ডিত, তার ভেতর থেকে একজনের গলার নলি ছিল না। এছাড়া তারও প্রায় মাস 5 আগে যশোরের সারাপোলের মাঠের ভেতর এরকমই 2টা লাশ পাওয়া যায়, যাদের শরীর থেকে হাত পা জিহ্বা সহ আরও কিছু পার্টস ছিঁড়ে ফেলা হয়েছিল। আর এই খবর শোনা মাত্রই স্পেশাল পুলিশ ফোর্স বুঝে যায় এই কাজগুলো কার। এরপর তারা দেশের বাকি সমস্ত জেলাতেও খোঁজখবর নিতে থাকে এমন অস্বাভাবিক মৃত্যু কারোর হয়েছে কিনা, কিন্তু অন্যান্য জায়গা থেকে নেগেটিভ উত্তর আসে। স্পেশাল পুলিশ ফোর্স নিশ্চিত হয় যে সাফওয়ান অন্য কোথাও হত্যাযজ্ঞ চালায়নি, কিন্তু এই খবরটা গোপন রাখতে চাইলেও সেটা আরও চাপা থাকে না। স্পেশাল ফোর্সেরই কেউ একজন আবার এই গোপন খবরটা পাবলিক করে দেয়, আর কিছুদিনের ভেতরেই এই বিভৎস তথ্য সারা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে যায়। আর এরপরই শুরু হয় যাবতীয় অসুবিধা, যেখানে যে কোনো মূল্যে সাফওয়ানকে উদ্ধার করে দেশে ফেরত নিয়ে আসার যথাসম্ভব ব্যবস্থা করা হচ্ছিল। সেখানে মানুষ এবং সাফওয়ানকে মোটেও দেশে দেখতে চায় না। এমন একজন প্রফেশনাল মার্ডার সাধারণ মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক, কাউকে তারা দেশের ভেতর আনতে চায় না। তাদের মতে সাফওয়ানকে যারা এদেশ থেকে তুলে নিয়ে গেছে তারা ভালো কাজই করেছে, এরকম কাউকে তো বাঁচিয়ে রাখাই উচিত না। শাফিন, ইস্তেক বা রুনিয়া কেউই বাসা থেকে বের হতে পারছে না। বের হলেই মানুষ তাদেরকে নানা প্রশ্নে জর্জরিত করে ফেলছে। সাংবাদিকগুলো তককে তককে থাকছে সব সময়। এবারে কাউকে দেখলেই ক্যামেরা নিয়ে হামলে পড়ছে, এমনকি কাজের খালাকেও তারা ছাড়ছে না। বাধ্য হয়ে কাজের খালা তার কাজে ইস্তফা দিয়ে চলে গেছে দেশের বাড়িতে। আয়েশা শামসুলও স্বস্তিতে নেই। এলাকার মানুষ নিউজে রুমাইশাকে দেখার পর থেকে বিভিন্নভাবে তারা রুমাইশা সহ সাফওয়ানকে জড়িয়ে নানা কটু কথা শোনাচ্ছে। আর সাফওয়ানের মতো এমন বিপজ্জনক কারোর সাথে মেয়ে বিয়ে দেওয়া নিয়ে শামসুলকে প্রতিনিয়ত কথা শোনাচ্ছে মানুষ। লোকটা যে মেয়ে জামাইশাকে পাগল প্রায়, সেই কথা কারোর মাথাতেই আসছে না। রাফসান আবার রাজশাহীতে ফিরে গেছে। চারপাশের এত চাপ ও আর নিতে পারছে না। সাফওয়ানের সাথে সাথে রুমাইশাকে খোঁজার চেষ্টাও বাদ দিয়েছে পুলিশ। সে যে নির্দোষ সেই কথা কারোর মাথাতেই আসছে না। দেশবাসীও এই বিষয় নিয়ে উচ্চবাচ্য করছে না। রাজশাহীতে ফিরে যাওয়ার আগে রাফসান শামসুলের সাথে থানায় ধর্ণা দিয়েছে প্রায় 1 সপ্তাহ, কিন্তু পুলিশ কোনো ধরনের কোনো স্টেপ নিতে পারবে না বলেছে। রাফসান এতবার করে তাদের বোঝাতে চেয়েছে যে রুমাইশা নির্দোষ আর সে দেশে থাকতে পারে। পুলিশ যেন তাকে অন্তত খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা শুনতে রাজি নয়। ক্ষোভে দুঃখেই তাই আবার রাজশাহীতে ফিরে গেছে রাফসান। রুমাইশা হারিয়ে যাওয়ার কিছুদিন পর রুমাইশার ভিসা হয়েছিল। সেই ভিসার কাগজপত্র আর রুমাইশার পাসপোর্টটা নিজের সাথে করে নিয়ে গেছে ও।
রুমিকে ও একাই খুঁজবে, ওর কারোর প্রয়োজন হবে না। সে মনস্থির করেই ও ফিরে গিয়েছে। আহমেদ ভেলাই রুনিয়া কান্নাকাটি করতে করতে চোখের পানি প্রায় শুকিয়ে ফেলেছেন। এর আগে ছেলেকে ফিরে পাওয়ার বা যেটুকু আশা ছিল সেটাই এই দেশের মানুষের জন্য বরবাদ হয়ে গেল। নিজের সন্তানকে চাইলেও আর কখনো দেখতে পারবেন না ভেবে সারাটা দিন কান্না করে করে জায়নামাজ ভেজাচ্ছেন তিনি। আর মহান আল্লাহর কাছে নিজের গর্ভের সন্তানকে ফিরে পাওয়ার জন্য ফরিয়াদ করছেন। ইশতিয়াক আহমেদ মাঝে মাঝে এসে স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তিনি নিজেও ভেঙে পড়েছেন বলতে গেলে। সাফন তাদের প্রথম সন্তান, তাদের ভালোবাসার চিহ্ন, যাকে পেতে গিয়ে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে তার স্ত্রীকে আর তাকে। সেসব কিছুই ভোলেননি ইশতিয়াক। সাফওয়ানকে জন্ম দিতে গিয়ে রুনিয়ার সেই মরমর অবস্থার কথা আজও ইশতিয়াকের মাথার ভেতর ঠক্কর খায়। আর আজ তাদের সেই বিপুল সাধনার প্রাপ্ত সন্তানকে ফিরে পাওয়ার জন্য আবারও কতই না সংগ্রাম করতে হচ্ছে। শাফিনের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে কিছুদিন আগে থেকে, কিন্তু এত সব বিপদের ভেতর দিয়ে জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা ফেজ পার করার জন্য ওর জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। নিজের প্রাণপ্রিয় ভাই, সেই সাথে তার অতি আদরের রুমি আপু, দুজনকে হারিয়ে শাফিন যেন একটা ঘোরের ভেতর থাকছে সব সময়। রোবটের মতো নিজের দৈনন্দিন কাজকর্মগুলো শেষ করছেও আজকাল। অনুভূতিশূন্য মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটে ও খাওয়ার সময় কোনো রকমে দুইটা খেয়ে সারাদিন রাত বইয়ের ভেতরেই ডুবে থাকে। খুব প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না। মায়ের সান্নিধ্যের খুব প্রয়োজন ওর এখন, কিন্তু তার মা নিজের ছেলের শোকে দিনাতিপাত করছেন। তাই শাফিন চাইলেও মায়ের ভালোবাসার ফরসটা পাচ্ছে না। আর বাবার ওই কষ্ট ভরা মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। বাবার দিকে তাকালেই চোখ ফেটে ওর পানি আসতে চায় প্রতিবার। রাফসান ভাইয়াও এসব থেকে দূরে থাকতে আর নিজেকে ব্যস্ত রাখতে রাজশাহীতে চলে গেছে। কষ্টের কথাগুলো বলার মতো আর কেউই রইল না ওর। নিজের ঘরে বসে নীরবে চোখে পানি ফেলা ছাড়া ওর আর কিচ্ছু করার নেই। আমেরিকার ম্যাসাচুসেটস স্টেট এর হার্ভার্ড ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সেকশনের ল্যাবের একটি সিক্রেট রুমে স্ট্রেচারের ওপর ঘুমিয়ে আছে সাফওয়ান। ওর হাত পা সহ দেহের আরও কিছু অংশ ধাতব চেন দিয়ে বেঁধে রাখা স্ট্রেচারের সাথে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। ঠোঁটের ডান পাশটার খানিকটা কেটে গেছে, সেখানে রক্ত শুকিয়ে শক্ত হয়ে আছে। হাতের উপরিভাগের আঙ্গুলের সন্ধিস্থলগুলো রক্তাক্ত। আর স্ট্রেচারের পাশের দেওয়াল জুড়ে হাতের মুষ্টিবদ্ধ ঘুষির রক্তের ছাপ। গত 1.5 মাস ধরে এখানে বন্দি করে রাখা হয়েছে তাকে। ঘুমন্ত সাফনের বুক ওঠানামা করছে নিঃশ্বাসের তালে তালে। ওকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন ডাক্তার আর গবেষক। তারা নিচু গলায় নিজেদের মধ্যে সাফওয়ানকে নিয়ে কথা বলছে। তাদের মধ্যে থেকে মাইকেল নামের এক গবেষক বলে উঠল, হার্ভার্ড যা চাইছে তা বাস্তবায়নে করতে গেলে ছেলেটাকে মেরে ফেলতে হবে, কিন্তু একে মেরে ফেললে আমরা একে নিয়ে রিসার্চ করতে পারবো না। আবার একে নিয়ে রিসার্চ করতে গেলে হার্ভার্ড যা চায় তা পাবে না। তাহলে আমাদের এখন কি করণীয়? মাইকেলের প্রশ্নে বাকিরা চুপ করে থাকলো কিছুক্ষণ। অতঃপর জর্জ নামের অন্য এক ডাক্তার বলে উঠল, এই ছেলেটাকে হার্ভার্ড আমাদের কাছে পৌঁছে দিয়েছে সেহেতু তার কাজটাই আমাদের আগে করতে হবে। আর এরপর আমরা সর্বোচ্চ চেষ্টা করব ছেলেটাকে বাঁচিয়ে রাখার। সে যদি বেঁচে থাকে তবে আমরা তার উপর রিসার্চ করব, নইলে করব না। আমরা হার্ভার্ডের ওপর দিয়ে কিছু করতে গেলে সেটা হবে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। ছেলেটা তো মারা পড়বেই, সাথে সাথে আমরাও মারা পড়ব। তাই বলে এমন রেয়ার কন্ডিশনে কাউকে আমরা কিছু না করে এমনিতেই মেরে ফেলবো? এমন অভাবনীয় এক সৃষ্টিকে আমরা একটুকু যাচাই করে দেখব না? সে একটা হাইব্রিড। আমরা যদি তার উপর রিসার্চ করতে পারি আর তার এই হাইব্রিডাইজেশনের ভেতরের রহস্য বের করতে পারি, তবে আমরা অবশ্যই নোবেল জিতবো। কিন্তু হার্ভার্ড যা চায় তা করার জন্য ছেলেটার বিষগ্রন্থি থেকে বিষ বের করে ফেলতে হবে সব। এতে তো ছেলেটার মৃত্যু নিশ্চিত, কারণ এটা তার শরীরে একটা অংশ এবং খুব গুরুত্বপূর্ণ অংশ। মাইকেল, জর্জ আর অন্যদের ভেতরে আরও খানিক সময় হার্ভার্ডের চাহিদা আর তাদের রিসার্চ নিয়ে আলোচনা হলো। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো হার্ভার্ডের কথাই শুনতে হবে, নইলে তাদের নোবেল যেমন তেমন।
প্রাণটাই হাত ফসকে বেরিয়ে যাবে, যা তারা কেউই চায় না। নিজেদের লাইফ রিস্কে রেখে কেউ রিসার্চ করবে না। একমাত্র মাইকেল লোকটার সাফনের প্রতি একটু মায়া হলো। সে চাইছে না এমন রেয়ার কন্ডিশনের এমন হ্যান্ডসাম ডুডকে মেরে ফেলতে, কিন্তু তার হাতে কোনো উপায় নেই, কারণ হার্ভার্ড খুবই নামকরা আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং, যার হয়ে একসময় কাজ করেছে সাফন। সে খুব ভালোভাবেই জানতো সাফনের এই কন্ডিশন সম্পর্কে, আর তার নির্দেশেই সাফনকে দেশ থেকে ধরে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র ওর ভেনমের জন্য, যার 1 মিলিগ্রামের মূল্য বিশ্ববাজারে 1 বিলিয়নের কাছাকাছি। আর সাফনের বিষ গ্রন্থি থেকে একেবারে সব বিষ বের করলে প্রায় 250 গ্রামের মতো ভেনম পাওয়া যাবে, যা দিয়ে অনায়াসেই হার্ভার্ড বিশ্বের সর্বোচ্চ ধনীদের কাতারে নাম লেখাতে পারবে। ঘুমন্ত সাফনের দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ছাড়ল মাইকেল। তারপর সাফনকে ওইভাবে রেখেই চলে গেল তারা সবাই। সাফনকে সিডেটিভ দেওয়া হয়েছে, যার প্রভাবে 24 ঘন্টার ভেতর আর ঘুম থেকে উঠবে না সাফন। আগামী সপ্তাহতেই হার্ভার্ডের দেওয়া কাজ সম্পূর্ণ করতে হবে তাদের, তাই সময় নষ্ট না করে কাজটা কিভাবে করবে সেই মিটিংয়েই অংশ নিল সবাই। সাফন নিখোঁজের প্রায় 2 মাস হলো। সাফিনের পরীক্ষা শেষ হয়েছে 15 দিনের মতো, কিন্তু ওর ভেতরে কোনো বিকার নেই। নির্বিকার হয়ে গেছে ও পুরো। পরিবার ছাড়া আর কারোর সাথেই কোনো প্রকার কথা হয় না ওর। মাঝে মাঝে রাফসানের সাথে কথা হয়, কিন্তু সেটাও খুব কম। রুনিয়া এখন আগের থেকেই স্বাভাবিক আছেন, কান্নাকাটি করে না, কিন্তু নিশ্চুপ হয়ে গেছেন একদম। সাফনকে হারানোর পর থেকে ওনার মুখে হাসি আর ফোটেনি। ইস্তিয়াকও তাই। সাফন নিজের সাথে যেন পুরো পরিবারের আনন্দ, হাসি, কান্না সব নিয়ে গেছে। সাফিন রাতের অন্ধকারে রুমাইশাকে আরও কয়েকবার খোঁজার চেষ্টা করেছে উত্তরের জঙ্গলের ভেতর, কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হয়েছে। রুমাইশাকে কোথাও পায়নি ও। রুমাইশাকে পেলেও হয়তো ওর বাবা মায়ের আর মামা মামির কষ্ট একটু হলেও কমতো, কিন্তু দুর্ভাগ্য। রাত অনেক হলো, সাফিনের ঘুম আসছিল না। ও বসেছিল ওর ঘরের ভেতর, কিন্তু মানসিক অশান্তি তাড়া করছিল ওকে। তাই মনটাকে শান্ত করার জন্য ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভাইয়ের চিলেকোঠার কামরাটা একবার একটু দেখে আসবে, তাহলে যদি একটু শান্তি পাওয়া যায়। চেয়ার ছেড়ে উঠে রুম থেকে বের হলো সাফিন। তারপর সিঁড়ি বেয়ে ছাদে উঠল ও। চিলেকোঠার এই কামরায় বাতি জ্বলে না কতকাল তার হিসেব নেই। কেমন যেন ভুতুরে একটা আবহাওয়া বিরাজ করছে পুরো ছাদ জুড়ে। সাফিন গিয়ে বসলো ছাদের রেলিংয়ের উপর। তারপর ছাদের মেঝের দিকে তাকিয়েও কল্পনার চোখে দেখতে পেল ওর বিশাল দেহি ফোলা ফোলা শক্ত পেশিযুক্ত সাফন ভাইয়া, আর তার পাশে খুব আদুরে তার সাফন ভাইয়ের বুক পাজরে নিম্নাংশ ছুঁই ছুঁই রুমি আপুর খুনছুটি। রুমি আপুর ওই খিলখিল হাসি, সাফন ভাইয়ের সেই জলজলে চোখ দিয়ে রুমির দিকে প্রেমপূর্ণ চাহনি, সব যেন সাফিনের চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। সব এখন অতীত স্মৃতি। চোখ ফেটে পানি এলো সাফিনের। চিলেকোঠার রুমের দিক থেকে মুখ ফিরিয়ে নিল ও। তারপর তাকালো বাড়ির পেছনের অন্ধকারে নিমজ্জিত ঘন জঙ্গলের দিকে। আর সেদিকে কিছুক্ষণ খেয়াল করে তাকানোর পরই চমকে গেল সাফিন। কিছু একটা দাঁড়িয়ে আছে সেখানে। সাফিন ভুরু কুঁচকে দেখার চেষ্টা করলো আসলে সেখানে কিছু আছে নাকি তার চোখের ভুল। আরও কিছুক্ষণ খেয়াল করে দেখার পর সাফিন বুঝলো যে এটা তার চোখের ভুল নয়, সত্যি সেখানে কিছু একটা বা কেউ একজন দাঁড়িয়ে আছে, আপাত মস্তক কালো পোশাকে নিজেকে আবৃত করে। জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে সেটা। সাফিন ভরকালো, সাফনকে যারা কিডন্যাপ করে নিয়ে গেছে তাদেরই কেউ নয় তো? ঢোক গেল সাফিন। চোখ দুটোকে ওই কালো পোশাকে আবৃত অবৈটার দিক থেকে চাইলেও ফেরাতে পারছে না। অবৈটাও যে ওকেই দেখছে শুরু থেকেই, সেটাও বুঝতে আর বাকি রইল না সাফিনের। হঠাৎ করেই সেই অবৈটা ওকে হাত উঁচু করে ইশারা করলো নিজের কাছে আসার জন্য। সাফিন ভয় পেল। ছাদের রেলিংয়ের থেকে ও নেমে সরে গেল পেছনের দিক। বুকের ভেতর দূর দূর করছে ওর। অবৈটা ওকে কেন ডাকছে? ওটা অন্য কোনো কিছু নয় তো? দ্বিধান্বিত পায়ে সাফিন আবারও এগিয়ে এলো সামনের দিকে। অবৈটা আর হাত উঁচু করে নেই, কিন্তু অবৈটা কিছু একটা করছে। তার মুভমেন্ট
বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পরেই অভয়টা তার চোখের উপর থেকে কিছু একটা সরল, আর তারপরই বেরিয়ে এলো অভয়টার উজ্জ্বল সবুজাভাব হলদে চোখোদয়, যার উজ্জ্বলতা অসম্ভব রকম চোখে পড়ার মতো। যেন চোখের উজ্জ্বলতা ঠিকরে পড়ছে অভয়টার মুখের উপর। চোখের আশপাশটাও সেই উজ্জ্বলতার আলোকিত হয়ে আছে যেন, কিন্তু মুখটা ঢাকা থাকাই সেকে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। শাফিনের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে টের পেয়ে অভয়টার সাথে সাথেই আবার নিজের চোখ দুইটা ঢেকে নিল, কিন্তু শাফিন এক দেখাতেই বুঝে গেল অভয়টা কার। ওর মিলান মুখটাতে হঠাৎ করে প্রচণ্ড খুশির ঝলক দেখা গেল। উত্তেজনায় কি করবে, কোন দিকে যাবে বুঝতে পারল না। ছাদের উপরেই কিছুক্ষণ বেখেয়ালিভাবে এদিক ওদিক ছোটাছুটি করলো ও, তারপর হুঁশে আসতেই ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে হলরুম পার হয়ে সোজা বাড়ির মেন গেট দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে ছুটল। এক ছুটে জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়ানো অবৈটার নিকট এলো ও। হঠাৎ এমন দৌড় দেওয়ায় সাফিনের হৃদযন্ত্রের গতি বেড়ে গেছে, তাই এসেই নিজেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকলো ও। কিন্তু অবৈটা ওকে একটুও জিরাতে দিল না। খপ করেই ওর হাতটা ধরে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলতে শুরু করলো কোথাও। অবৈটা ছোটা শুরু করতে সাফিন অবাক হয়ে গেল, কিন্তু তার থেকেও বেশি ভয়ও পেল ও। অবৈটা যেন বুলেটের গতিতে ছুটছে সামনের দিকে, আর তার হাত ধরে রাখা সাফিনকে যেন সে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এক ছুটে কালো পোশাকে আবৃত অবৈটা ওকে নিয়ে জঙ্গলের ভেতরে সেই ভাঙ্গা কুড়ে ঘরটার সামনে এসে দাঁড়ালো। 15 মিনিটের রাস্তা 2 মিনিটে পার করে ফেলেছে ওরা। এত দ্রুত গতিতে ছুটে আসাই সাফিনের মাথার ভেতর টলতে লাগলো। অবৈটা ওর হাত ছেড়ে দিলে সাফিন টাল সামলাতে না পেরে হঠাৎই পড়ে যেতে নিল, কিন্তু অবৈটা ওকে পড়ে যেতে দিল না। ও শার্টের কলারটা দুম করে ধরে ফেলে, সাফিনকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে দিল। সাফিন নিজেকে কোনো রকমের সামলে নিয়ে উত্তেজিত গলায় বলে উঠল, আপু, তুমি কোথায় ছিলে এতদিন? আমরা তোমাকে কত জায়গায় খুঁজেছি, কত শতবার, তবুও তোমাকে পাইনি। তুমি এখন কই থেকে আসলে? নাকি তুমি সেই জঙ্গলে প্রথম থেকেই ছিলে? সাফন ভাইয়াকে কারা কিডন্যাপ করে নিয়ে গেছে? তুমি জানো সেসবের কিছু? আপাত মস্তক কালো পোশাকে আবৃত রুমাইশা সাফিনের কথায় কোনো উত্তর দিল না। কুড়ি ঘরের ভেতর ঢুকে পাসওয়ার্ড দিয়ে ল্যাবের দরজা খুলতে লেগে গেল। সাফন ওকে একবার শিখিয়ে দিয়েছিল যে কি করলে পাসওয়ার্ড দিয়ে দরজা খোলার উপরও পাসওয়ার্ড আর চেঞ্জ হবে না। সেই সিস্টেমে দরজা খুলে ফেলল ও। তারপর সাফিনকে ইশারা করলো আগে যেতে। সাফিন কোনো বাক্য ব্যয় না করে আগে দরজা দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, আর তার পরপরই নামলো রুমাইশা। ভেতরে ঢুকে ল্যাবের দরজাটা আবার বন্ধ করে দিয়ে ও নিজেও সিঁড়ি বেয়ে নেমে গেল। সাফিন গিয়ে ভাইয়ের বিছানাপত্রগুলো দেখছে। অনেকদিন এখানে কেউ না আসায় কেমন একটা ব্যবসা গন্ধ বের হচ্ছে সব কিছু থেকে। বিছানাটাও কেমন ময়লা ধরে গেছে, কিন্তু সাফিন সেসবের তোয়াক্কা না করে বিছানায় বসে পড়ল। রুমাশা ভেতরে এসেই নিজের শরীর থেকে ওর পা পর্যন্ত লম্বা কালো হুডিটা টেনে খুলে ফেল। তারপর নিজের চোখে মুখের ওপর থেকেও কাপড় সরিয়ে ফেল। আর এরপর রুমাইশাকে দেখে চমকে গেল সাফিন, হতবাক হয়ে বলে উঠল, আপু, তোমার শরীরে এই কি অবস্থা হয়েছে? আর তোমার লম্বা চুলগুলো কই গেল? রুমাইশার মুখে সেই মায়ামায়া গুলুমুলু ভাবটা কেটে গেছে একদম। তার বদলে মুখটা এখন হয়ে গেছে কঠিন, ফোলা ফোলা গাল দুটো এখন তীক্ষ্ণ হয়ে গেছে। সবুজ আভাব হলুদ চোখ দুইটা থেকে যেন আলো টিকে বের হচ্ছে। মাথা সেই নিতম্ব চন চুলগুলো আর নেই, সেগুলো এখন ঘাড়ের কাছে এসে পড়েছে। পর্ণর কালো রঙা ওয়াইড লেগের ব্যাগি প্যান্ট, সাথে টাটন লেগ এর কালো রঙা স্লিভলেস ক্রুপ টপ। ওকে সম্পূর্ণ অন্যরকম লাগছে দেখতে। আগের থেকেও আরও বেশি স্লিম লাগছে এখন রুমাইশাকে, যার জন্য একটি বেশি লম্বা দেখাচ্ছে ওকে। রুমাইশা একটা দীর্ঘশ্বাস ফেলে সাফিনের পাশে এসে বসলো, তারপর বলল, আমার পাসপোর্ট আর ভিসার কাগজপত্র কি রাফসান ভাইয়ার কাছে?